ডিভোর্সের ৭ বছর পরেও ঐশী তার প্রাক্তন স্বামী অনিরুদ্ধের ফোনটা ধরে খুব স্বাভাবিক গলায় বলল, এত বছর পর হঠাৎ ফোন করলে কেন? অনিরুদ্ধ বলল, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার নাম্বারটা ডিলিট না করার জন্য। ঐশী বলল, আমি পরিচিত জনের ফোন নাম্বার অকারণে ডিলিট করি না। আমি এইমাত্র স্কুল থেকে ফিরেছি, এখনও চেঞ্জ করিনি। তুমি নিশ্চয়ই আমার খবর নেওয়ার জন্যই ফোন করনি। কি বলতে চাও বলো? অনিরুদ্ধ বলল, ঐশী, আমি তোমার সঙ্গে একবার জরুরি দরকারে দেখা করতে চাই। ঐশী বলল, ডিভোর্সের এত বছর পরে তোমার সঙ্গে আমার কোনো দরকার থাকতে পারে না। তবুও একান্তই যদি দেখা করতে চাও তাহলে তুমি অতনু স্যারের ফ্ল্যাটে দেখা করতে পারো। এখন ওটাই আমার স্থায়ী ঠিকানা। আমি অতনু স্যারের অনেক গল্প তোমার কাছে একসময় করেছিলাম। মানুষটার সঙ্গে তোমার চাক্ষুষ আলাপ করানোর ইচ্ছাটা আমার মনে সুপ্ত ছিল। তুমি রবিবার সন্ধ্যায় এসো, আমি ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। রবিবার সন্ধ্যায় অনিরুদ্ধ অতনু স্যারের ফ্ল্যাটে এসে নক করতেই ঐশী দরজা খুলে বলল, এসো অনিরুদ্ধ, আমাদের ভালোবাসার ছোট্ট ঘরে তোমাকে স্বাগত। অনিরুদ্ধ চারিদিকে একবার চোখ বুলিয়ে দেখলো ফ্ল্যাটটা নিতান্ত ছোট হলেও ছবির মতো সাজানো। অনিরুদ্ধ বলল, কিন্তু তুমি এখানে কেন? বলছি আগে, অতনু স্যারের সঙ্গে পরিচয়টা করিয়ে দিই। এই যে ইনি অতনু স্যার। ক্লাস 9 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত ইনি আমার টিউটর ছিলেন। বর্তমানে আমার স্বামী। আর 3 বছরের যে বাচ্চাটা অতনুর কোলে তোমাকে অবাক হয়ে চেয়ে দেখছে, তার নাম দেবদূত। ও আমার আর অতনুর একমাত্র সন্তান। তুমি নিশ্চয়ই খুব অবাক হয়েছ। অনিরুদ্ধ আমতা আমতা করে বলল, না মানে আমি ঠিক মেলাতে পারছি না। কি মেলাতে পারছো না? অতনুর সঙ্গে আমার বিয়েটা, অতনুর আর্থিক অবস্থাটা, নাকি আমার মা হওয়াটা? তোমার মনে আছে অনিরুদ্ধ, বিয়ের 7 বছর পরেও যখন আমি মা হতে পারলাম না, তখন তোমার বাবা মা সোচ্চারে আমার একা ত্রুটি বলে হাহুতাশ করতেন। তুমিও একটা সন্তানের জন্য মুখে কিছু না বললেও মনে মনে ক্রমশ বিষণ্ণ হয়ে যাচ্ছিলে। অথচ কোনো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করার প্রয়োজনটুকুও মনে করনি। আমি বাচ্চা অ্যাডপ্ট করার কথা তুলতেই তোমরা তিনজনেই তীব্রভাবে বিরোধিতা করেছিলে। ঐশী একটু থেমে বলল, তারপর মাস তিনেকও হয়নি, একদিন আমার কাছে এসে কিছুক্ষণ এটা ওটা কথা বলার পর তুমি অন্য সম্পর্কে জড়ানোর কথা বলে আমার কাছে ভিখারির মতো মিউচুয়াল ডিভোর্স দিতে বললে। সেদিন আমি মনে মনে কষ্ট পেলেও নিঃশর্তে তোমার প্রস্তাব মেনে নিয়েছিলাম। আসলে আমার আর ভালো লাগছিল না তোমার বাবা মার বংশধরের জন্য হাহুতাশ এবং তার জন্য প্রত্যক্ষভাবে আমাকে দায়ী করা। তোমার অতিমাত্রায় শীতল ব্যবহারে আমি ক্রমশ একা হয়ে যাচ্ছিলাম। যদি বিএডটা কমপ্লিট করে বিয়েটা করতাম তাহলে অন্তত স্কুলে চাকরির একটা চেষ্টা করতে পারতাম। ওই জন্যই বাবা বলেছিল, তুই নিজের পছন্দে বিয়ে করতে চাইছিস যখন, তখন আমি আর আপত্তি করব না। কিন্তু বিয়ের পর লেখাপড়াটা ছাড়িস না। যতই বড়লোক শ্বশুরবাড়ি হোক, মেয়েদের স্বাবলম্বী হওয়াটা খুব দরকার। আমিও সেই সময় আবেগে ভেসে গিয়েছিলাম। তোমার সঙ্গে কাটানো এক একটা মুহূর্তের মধ্যেও আমি মণিমাণিক্য খুঁজে পেতাম। ভেবেছিলাম জীবনটা এরকমই হাসি আনন্দের মধ্যেই কেটে যাবে। তাই লেখাপড়া করে চাকরি করার কথাটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আসলে বাস্তবে জীবনের বাঁকে বাঁকে সমস্যা ও জটিলতা লুকিয়ে থাকে। সেটা স্বামী স্ত্রী দুজনের মিলিত চেষ্টায় সমাধান করতে হয়। তোমার সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল কলেজ সেকেন্ড ইয়ারে পড়ার সময়, আমার এক বান্ধবীর জন্মদিনে। সেই তার মাসতুতো দাদার সঙ্গে আমার আলাপ করিয়ে দিয়েছিল। সেই আলাপ প্রেমে পরিণত হতে খুব দেরি হয়নি। তুমি সেই সময় সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করে কলকাতায় কোনো একটা কোম্পানিতে জয়েন করেছো। তুমি আমাকে বিয়ে করার জন্য এতটাই পাগল ছিলে যে আমার এমএ পড়া পর্যন্ত অপেক্ষা করনি। কথার মাঝখানে অতনু 3 কাপ কফি আর স্ন্যাক্স নিয়ে এসে বলল, খুকু, এবার তুমি থামো, উনি তোমার কাছে দরকার এসেছেন। কেন ওনাকে বিব্রত করছো? অনিরুদ্ধ বলল, অতনুবাবু, আমার দরকারটা জরুরি হলেও খুবই সামান্য। ওর তো আজ বলারই দিন, ওকে বলতে দিন। আপনাদের ভালোবাসার ঘরে ওর সুখী হবার ম্যাজিকটা আমিও শুনতে আগ্রহী। কিছু মনে করবেন না অতনুবাবু, আসলে ঐশী যে স্ট্যাটাস ও জীবনযাপনে অভ্যস্ত সেটা থেকে বেরিয়ে আসাটা আমার কাছে বেশ আশ্চর্য বলে মনে হচ্ছে। অতনু বলল, আপনি ঠিকই বলেছেন। খুকুদের বাড়িতে 4-5 জন কাজের লোক। ওর বাবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, মা হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা, 2 দাদা উচ্চ পদে চাকরি করে, 2 বৌদি একজন স্কুলে অন্যজন অফিসে চাকরি করে। খুকু বিয়ের আগে আর বিয়ের পরে বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিল। আমার সঙ্গে ওদের আকাশ পাতাল পার্থক্য। আমার এই 2 কামরার ছোট ফ্ল্যাট আর স্কুলে শিক্ষকতা করা ছাড়া আর কোনো যোগ্যতাই নেই। মায়ের দুরারোগ্য ক্যান্সারে আমার সঞ্চিত টাকাও প্রায় শূন্য। আমি অত্যন্ত সাধারণ একজন। খুকুর সঙ্গে আমার বয়সের তফাৎটাও 10 বছরের।
তারপরে খুকুর সঙ্গে আমার বিয়ে হওয়াটা তো আশ্চর্যের ব্যাপার বটেই। আপনি বরং খুকুকেই জিজ্ঞেস করুন, ওই ঠিক বলতে পারবে কেন সে আমার মতো অতি সাধারণ একজনকে জীবনসঙ্গী নির্বাচন করলো। আমার ৩-৪টে কাজের লোক রাখা তো দূরস্থান, ছেলেটাকে দেখাশোনা করার জন্য একটা মাত্র মাসি আছে, সেই বাইরের কাজকর্ম আর বাচ্চাটার দেখাশোনা করে। খুকুর অসুবিধা হবে বলে একটা রান্নার মাসি রাখতে চেয়েছিলাম, খুকুই রাখতে দেয়নি, তাই রান্নাটা আমরা দুজন মিলেই করি। ঐশী বলল, অতনুর সঙ্গে সুখী হবার ম্যাজিকটা আমিই তোমাকে বলবো। তার আগে কিছু কথা বলবো। তোমার সঙ্গে মিউচুয়াল ডিভোর্সে রাজি হয়ে বাড়ি ফিরে বাবা মাকে বললাম, বাবা আমি অনিরুদ্ধকে মিউচুয়াল ডিভোর্স দেবো ঠিক করেছি। বাড়ির সবাই যেন আকাশ থেকে পড়ার মতো মুখ করে বলল, তুই কি আমাদের সঙ্গে ঠাট্টা করছিস? না বাবা, এটা আমার সিদ্ধান্ত। মা বলল, বিয়েটা কি ছেলে খেলা? বিয়ের এত বছর পরে কি এমন হলো যে এত বড় সিদ্ধান্ত নিতে হলো? ঐশী বলল, মা অনিরুদ্ধর কাছে আমার আর কানা করিও দাম নেই। সম্পর্কহীন মানুষের সঙ্গে আমি আর একসঙ্গে থাকতে পারবো না বলেই সিদ্ধান্ত নিয়েছি। বাবা একটু নরম সুরে বলল, আমি বুঝতে পেরেছি খুকু। দেখ মা, বাচ্চা কাচ্চা অনেকেরই হয় না, অনেকেই একটা কেন অনেক সময় দুটো বাচ্চাও অ্যাডপ্ট করে। এই যুগে এটা কোনো সমস্যাই নয়। তোরা মাথা ঠান্ডা করে একটা বাচ্চা অ্যাডপ্ট কর। এখন থেকে চেষ্টা করলে 1 থেকে 1.5 বছরের মধ্যেই হয়ে যাবে। ঐশী বলল, অ্যাডপ্ট করা যে সবাই পছন্দ করে তা তো নয় বাবা। আমি ডিভোর্স পেপারে সই করে দিয়ে এসেছি। বাহ, চমৎকার। খালি হাতে এসেছিস নিশ্চয়? না বাবা, ওরা তোমাদের দেওয়া সব গয়নাগুলো ফেরত দিয়েছে। আর অতগুলো নগদ টাকা? ঐশী বলল, বাবা বিয়েটা লেনদেনের সম্পর্ক নয়, ওরা নিজে থেকে গয়নাগুলো না দিলে সেগুলোও আমি নিতাম না। বাবা বলল, অবশ্যই লেনদেনের সম্পর্ক, না হলে এত তুচ্ছ কারণে সব ভালোবাসা উবে যায় না। ওরা ফার্নিচার ও আনুষাঙ্গিক জিনিসপত্রের জন্য মোটা অঙ্কের টাকা কায়দা করে দাবি করেছিল। ওই টাকাটা থাকলে তোরই তো উপকার হতো। তা এখন কি করবি? বিয়েটা তো তুই তোর পছন্দেই করেছিলি, লেখাপড়াটাও শেষ করিসনি। এই বয়সে কেচে গন্ডুস করে চাকরি পাবি ভেবেছিস? তোর ভবিষ্যৎ কি হবে? আর আমরাই বা সমাজে মুখ দেখাবো কি করে? দুই দাদা বলল, বাবা শুধুমাত্র এই কারণেই কেউ মিউচুয়াল ডিভোর্স দেয় না, এর মতো অন্য গল্প আছে, খুকুকে সেটা বলতে বলো। ঐশী বলল, যে গল্পই থাকুক, অনিরুদ্ধের আমার প্রতি ভালোবাসা নেই, এটাই মূল কথা। বাবা বলল, তাই বলে তুই তোর অধিকার এত সহজে ছেড়ে দিবি? অনিরুদ্ধ কি তোকে মানসিক বা শারীরিক কষ্ট দেয়? না বাবা, সে বরং অতিমাত্রায় ভদ্র। কিন্তু বাবা, অধিকারটাই কি সব? যেখানে ভালোবাসা সম্পর্কের কোনো মূল্য নেই সেখানে শুধু অধিকারের জন্য থেকে যাব? অতনু স্যার স্কুলে পড়ায়, পাড়ায় পাড়ায় অতনু স্যার নামে পরিচিত হলে উনি আমার কাছে ছিলেন অতনুদা। আমরা দুজন প্রায় অসমবয়সী বন্ধু ছিলাম। অতনুদার কথায় আমি ইংরেজিতে অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম। ছোটবেলায় পড়া না পারার জন্য অতনুদার হাতে অনেকবার চড় থাপ্পড়ও খেয়েছি। আমি ছোট থেকেই আমার সব তুচ্ছ তুচ্ছ ঘটনাও অতনুদাকে শেয়ার করতাম। অথচ আমি কোনোদিন জানতেই পারিনি ঠিক কবে থেকে অতনুদা আমাকে অন্য চোখে দেখতে শুরু করেছে। যেদিন অতনুদা স্কুলের চাকরিটা পেয়েছিল, ঠিক সেই দিনই তোমার সঙ্গে আমার প্রথম আলাপ ও মুগ্ধতা, প্রথম দর্শনেই প্রেম, এটা শুনেছিলাম। কিন্তু তোমাকে দেখে আমার মনেও সেই রকম একটা অনুভূতি তৈরি হয়েছিল। অতনুদা যখন মিষ্টি নিয়ে তার চাকরি পাওয়ার খবরটা আমাদের বাড়িতে দিতে এসেছিল, তখন সে আমার কাছ থেকে সামান্য ইঙ্গিত হয়তো আশা করেছিল। এটা অবশ্য আমার অনুমান। দীর্ঘদিন ধরে তার ভালোবাসা নিরুচ্চারিত ছিল। হয়তো কোনো প্রত্যাশা ছাড়াই সে নিঃশব্দে আমাকে একতরফায় ভালোবেসেছিল। আমি সেদিনই তোমার সঙ্গে আমার আলাপ ও মুগ্ধতার কথা অতনুদাকে জানিয়েছিলাম। সব শুনে অতনুদা হাসি মুখে বলেছিল, এ তো খুব খুশির খবর রে, কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট না করে বিয়ের সিদ্ধান্ত নিস না খুকু। তারপরেও লেখাপড়াটা ছাড়িস না, তোকে আমি নিজের হাতে তৈরি করেছি। আমি তোকে স্বাবলম্বী দেখতে চাই। সত্যি বলতে অতনুদার উৎসাহেই আমি বিভিন্ন জায়গায় ইন্টারভিউয়ের সঙ্গে সঙ্গে ইংলিশ মিডিয়াম প্রাইভেট স্কুলগুলোতেও ইন্টারভিউ দেই। 1.5 বছরের অক্লান্ত চেষ্টায় একটা স্কুলে চাকরি পাই। আর তখনই সিদ্ধান্ত নিই আমি আর বাবা মায়ের গলগ্রহ হয়ে এখানে থাকবো না। মাসখানেক পর এক রবিবারে আমি অতনুদার ফ্ল্যাটে এসে বললাম, অতনুদা আমি কাল থেকে তোমার ফ্ল্যাটে থাকবো। অতনুদা বলল, তুই কি সাত সকালে আমার সঙ্গে ইয়ার্কি মারতে এসেছিস? কি হয়েছে তোর? বাড়িতে ঝগড়াঝাটি করেছিস? না কিছুই হয়নি, ওখানে সবাই আমার গেস্টের মতো ট্রিট করে, আমি ওদের বোঝা হয়ে থাকতে চাই না। অতনুদা বলল, এখানে কোন পরিচয় থাকবি? কেন স্বামী স্ত্রীর পরিচয়ে থাকবো? তোর কি মাথা খারাপ হয়েছে? ঐশী বলল, তুমি বুকে হাত রেখে বলো তো, তুমি আমাকে ভালোবাসো না? খুকু, সব ভালোবাসার পরিণতি হয় না। যে ভালোবাসতে জানে সে ভালোবাসার মানুষের জন্য ত্যাগ করতেও পারে।
তুই তো এখন নিজের পায়ে দাঁড়িয়েছিস, তুই নিজেকে বোঝা ভাবছিস কেন? ঐশী বলল, বুঝেছি, তোমরা সব পুরুষরাই সমান। আমার ডিভোর্সের পেছনে বাচ্চা না হওয়াটাও একটা কারণ ছিল, আর ঠিক সেই কারণেই তুমি আমাকে বিয়ে করতে চাও না। তুই আমাকে আজও চিনতে পারিসনি খুকু, তোর এখানে থাকতে সত্যিই খুব কষ্ট হবে। তাছাড়া তুই কি আমাকে ভালোবাসিস? ঐশী বলল, অতনুদা, সত্যিই তোমার ভালোবাসার গভীরতা আগে আমি বুঝতেই পারিনি, কিন্তু এখন আমার রবি ঠাকুরের ভাষায় বলতে ইচ্ছে করছে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। জানো অনিরুদ্ধ, আসলে আমি অতনুর কাছে শিখেছি নিরুচ্চারিত ভালোবাসাও সমুদ্রের মতো গভীর হয়। সেই ভালোবাসা ত্যাগেও অবিচল থাকে। ওর কাছে শিখেছি প্রকৃত ভালোবাসা থাকলে খুব সাধারণ জীবনেও সুখী থাকা যায়। আমি নিজে অনুভব করেছি জীবনে অর্থের প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু অর্থ, বৃত্ত, প্রতিপত্তই একমাত্র সুখের মাপকাঠি নয়। বিয়ের 1 বছর পর যখন আমি কনসিভ করলাম, তখন আমি বিশ্বাসই করতে পারিনি কি করে এটা সম্ভব হলো। অতনু বলল, অসম্ভবের তো কিছু নেই, আসলে তোমাদের অনেক আগে ডাক্তার দেখানোটা উচিত ছিল। আমার ছেলে জন্মানোর পর বাবা মা তাদের ভুল বুঝতে পেরেছিল। বাবা আমাকে সঞ্চয়ের কিছু কাগজ আর একটা বড় 3 রুমের ফ্ল্যাট কিনে দিতে চেয়েছিল। আমি সবিনয়ে প্রত্যাখ্যান করেছিলাম, শুধু মায়ের কান্নাকাটিতে গয়নাগুলো নিয়েছিলাম। এবার বলো অনিরুদ্ধ, আমার সঙ্গে তোমার কি এমন জরুরি দরকার? অনিরুদ্ধ বলল, ঐশী, আমি তোমার বাচ্চা দেখে একটুও আশ্চর্য হইনি, কারণ আমি অর্পিতাকে বিয়ে করার পর তার জেরেই দুজনে ডাক্তারের কাছে গিয়েছিলাম এবং আমার সন্তানের জন্ম দেওয়ার অক্ষমতার কথাও জেনেছিলাম। আজ আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি আমার বাবা মার হয়েও তোমার কাছে ক্ষমা চাইছি। আজ আমি স্বীকার করছি, অর্পিতার সঙ্গে সম্পর্কে আমারই অগ্রণী ভূমিকা ছিল। নিজের ঔরসজাত সন্তানের জন্য আমার আকাঙ্ক্ষা খুব বেশি ছিল। অর্পিতা সব মেনে নিয়েছিল, কিন্তু সে বাচ্চা অ্যাডপ্ট করাতে আগ্রহী ছিল না। আমরা যন্ত্রের মতো জীবন কাটাচ্ছিলাম। মাস 6 আগে অর্পিতা হঠাৎ ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা যায়। তার মৃত্যুর পর আমার মনে হয়েছিল, তোমার কাছে ক্ষমা না চাইলে আমি গ্লানিমুক্ত হতে পারবো না। ঐশী বলল, আমি দুঃখিত অনিরুদ্ধ, তবে তোমার ক্ষমা চাওয়ার দরকার ছিল না। তোমার কাছে ভালোবাসা একটা শব্দ মাত্র, তাই তো কত সহজেই তুমি আমার কাছে ডিভোর্স চাইতে পেরেছিলে। আসলে আমাদের মধ্যে কোনো ভালোবাসা আর বন্ডিংই ছিল না। তোমার অক্ষমতার কথা আমি আগে জানলেও কখনো তোমাকে দায়ী করার কথা, তোমাকে ছেড়ে আসার কথা ভাবতেই পারতাম না। এবার তুমি এসো অনিরুদ্ধ। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো।